করোনা। গত ১.৫ বছর হয়ে গেছে, বাংলাদেশ শুধু না সারা বিশ্বই করোনা নিয়েই সব আলোচনা। করোনা থেকে বাঁচার চেষ্টা, টিকা, লকডাউন, কোয়ারেন্টাইন, আইসোলেশন, যা যা শব্দ আমরা গত ১.৫ বছরে শিখেছি, কিন্তু তার অনেকগুলো আমরা হয়তো পালন করি না। পালন করি না অনেক সময়, সেই কারণেই এখন যেমন বাংলাদেশের মার্চে যেই ঢেউটা এসেছিল তা কিছুটা স্থিমিত হয়ে এবছরের মার্চ এপ্রিলে আবার বেড়ে কিছুটা কমেছিল, কিন্তু গত ঈদে আসা যাওয়া এবং ভারতে যে সংক্রমণের ঢেউ ছিল, ঢেউ বলা না বলে সুনামি বলাই ভালো, ভারতে সেই সুনামির ধকল লেগেছে বাংলাদেশেও। প্রথমে ছিল সীমান্তবর্তী জেলাগুলোতে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেই সীমান্ত থেকে করোনা ভারতীয় যে ধরন ভেরিয়েন্ট সেটি রাজধানীর দিকে ছুটে আসছে, এবং সেটা আমরা পরিসংখ্যানেও দেখছি। আজকে গত ১.৫ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু, এবং গত কয়েকদিন ধরেই মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং সংক্রমণের হারও বাড়ছে। তার মানে আমরা একটু স্বস্তি পেলেও, যে স্বস্তিটা পেয়েছিলাম, শিগগিরই সেই স্বস্তিটা হারিয়ে যেতে পারে বলে যে শঙ্কা করা হচ্ছিল, সেই শঙ্কাটা আসলে একদম এখন দোরগোড়ায়। টিকা নিয়ে নানা রকমের চেষ্টা আছে, নানা রকমের উদ্যোগ আছে, কিন্তু ঠিক পুরোপুরি বাংলাদেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যাকে কভার করার মতো পুরোপুরি টিকা কবে নাগাদ পাওয়া যাবে সেটা অনেক বড় প্রশ্ন। কিন্তু তারপর টিকার মাধ্যমেই চেষ্টা করা হচ্ছে, কিন্তু টিকাই হবে না, টিকার সাথে 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 আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলাটাও গুরুত্বপূর্ণ। যেমন করোনা সংক্রমণ বিস্তার রোধের জন্য সরকার নানা রকমের বিধিনিষেধ আরোপ করে, যেটা আসলে মিডিয়াতে যেটা টার্ম লকডাউন, কিন্তু সেই লকডাউনটি এখন একদম সত্যি সত্যি শুধু কাগজে আছে, বাস্তবে নেই। আজকে রাতে শেষ হওয়ার কথা ছিল যে বিধিনিষেধের সময়সীমা, সেটা আরো ১ মাস বাড়ানো হয়েছে এবার। কিন্তু একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত অফিস। তার মানে এখন আসলে কার্যত দেশে বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান, আর কাগজে কলমে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকলেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি অনেক পর্যটন কেন্দ্রেই মানুষ যেতে পারছে। তবে বিয়ে বা ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, মানে জনসমাগম হওয়ার মতো বিষয়গুলো এখনো বন্ধ। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া চলছে। সব মিলিয়ে আমরা ঠিক জানি না যে আমরা আগামী ১-২ সপ্তাহের মধ্যে বাংলাদেশের, বিশেষ করে ঢাকার পরিস্থিতি কি হবে, হলে তখন ঢাকার হাসপাতালগুলো কিভাবে ম্যানেজ হবে। আমরা ২বার এই অভিজ্ঞতা আমাদের আছে, কিন্তু অভিজ্ঞতাটা খুব সুখকর এমন বলা যাবে না। করোনা সংক্রমণ বেড়ে গেলে হাসপাতালে হাসপাতালে হাহাকার তৈরি হয়। এইসব পরিস্থিতি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে একজন অতিথি পেয়েছি আজকে আমরা, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাবেক সহসভাপতি সুভাষ সিংহ রায়। সংযুক্ত হবেন যারা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফায়েজ, যুক্ত হবেন আইইডিসিআর এর উপদেষ্টা ডক্টর মুস্তাক হোসেন এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তৌফিক জোয়ারদার। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলবো। আমি স্টুডিওতে যেহেতু সুভাষ সিংহ রায়কে পেয়েছি, জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়েই শুরু করতে চাই। ঠিক আমরা এখন করোনার কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি? আমি আসলে নিজেই বুঝতে পারছি না যে আমরা কোন পরিস্থিতিতে আছি। আপনি খেয়াল করে দেখবেন আজকের যে রিপোর্ট, সেই রিপোর্ট আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। বিশেষ করে খুলনা বিভাগের বাগেরহাটে 42.46%, চুয়াডাঙ্গায় 44.44%, এবং যশোরে 49.04%, এবং সার্বিকভাবে খুলনা বিভাগে 40.38%। আপনার জেলায় সবচেয়ে বেশি। এরকম একটা ভয়াবহ পরিস্থিতির ভিতরে রাজশাহীর নাটোরে 30.15%, রাজশাহীতে প্রায় 22.00% মতন হচ্ছে। আপনি যে কথাটি বললেন যে সঙ্গ নিরোধ বলি আর দূরত্ব বিধি বলি, এগুলো কাগজে কলমে আছে, মান্যতার জায়গায় একেবারেই নাই। কেন নাই, কেন আমরা করতে পারিনি, সেই আলোচনা আমরা গত 1 বছরের অধিক সময় ধরে আমরা করেছি। এবং কেন জানি মনে হচ্ছে যার পরিবারে লোকজন আক্রান্ত হয়নি তারা আসলে বুঝবে না যে কি এর ভয়াবহ যন্ত্রণা। কি যাতনা বিষয়ে কভু আসি বেশি, আসলে একদমই সত্যি। যার পরিবারে কেউ আক্রান্ত হয়নি বা কেউ মারা যায়নি সে আসলে বুঝবেই না, যে পাশের ফ্যামিলিও বুঝবে না সমস্যাটা, যে পরিস্থিতিটা কত ভয়ঙ্কর। আপনি চিন্তা করে দেখুন, যদি ইবোলা রোগের মতন
আফ্রিকার প্রত্যঞ্চলে যে ইবোলা রোগ ছড়িয়েছিল, সেটার মতন যদি মৃত্যু হার থাকতো তাহলে আমরা কোন পরিস্থিতির মধ্যে পড়তাম, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীর মানুষই। আমরা কিন্তু খুব শঙ্কায় ফেলে দিয়েছে। আমি মোটামুটি একটা স্বস্তির জায়গায় আমরা আসতে পেরেছিলাম বলে আমরা মনে করেছিলাম, কারণ মার্চ মাসের 6 তারিখে ওই ইনস্টিটিউট অফ হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালিউশন, সিয়াটল ভিত্তিক একটি প্রতিষ্ঠান, তারা প্রক্ষেপণ করেছিল, তারা আগাম বার্তা দিয়েছিল মে মাসের মাঝামাঝি বাংলাদেশের পরিস্থিতি খারাপ হবে, এবং তারা তো আরো ভয়ঙ্কর তথ্য দিয়েছিল যে বাংলাদেশে ৭৪,০০০ শুধুমাত্র শয্যায় লাগবে হাসপাতালে, এবং কম করে হলেও ৭,০০০ ভেন্টিলেটর লাগবে, এরকম একটা তারা পরিস্থিতি দিয়েছিল। আমরা মে মাস পার করে এসেছি, কিন্তু জুন মাসের এই মাঝামাঝি এসে আমি বেশ শঙ্কিত। সারা বাংলাদেশে যেমন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এবং ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, আগে বলা হতো ডেল্টা ভ্যারিয়েন্ট, এখন ডেল্টা প্লাস বলা হচ্ছে, আমাকে খুবই ভাবিয়ে তুলছে। এবং আমরা সবাই যারা এখানে আলোচনায় যুক্ত হয়েছি সকলেই কিন্তু আমরা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছি। আমরা কেন এই জায়গায় করতে পারছি না, মান্যতার জায়গায় আনতে পারছি না, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। জানি না আমরা পরিস্থিতি কোন দিকে যাচ্ছি। প্রতিনিয়ত হটস্পট বদলাচ্ছে করোনা। কারণ আমি গত অনুষ্ঠানে আপনার এখানে বলেছিলাম, এই কোভিড-19 এক প্রহেলিকা, এ কখন কোন জায়গাতে কোন প্রেক্ষাপটে তৈরি হয় সেটা বোঝাও খুব মুশকিল। কিন্তু এটা ঠিক, আপনি যদি স্বাস্থ্যবিধি মানেন, আপনি যদি সঙ্গ নিরোধ অনুসরণ করেন, আপনি দূরত্ববিধি যদি মানেন, অনেকটা আটকে রাখা যায়। তা আমরা সেদিকে যাইনি। আর উন্নত দেশগুলোতে যেভাবে পেরেছে, বিশেষ করে উন্নত 10টি দেশের কথা আমি বলতে পারি, সেখানে প্রায় কোনো কোনো দেশে 80% মানুষের ভ্যাকসিনেশন সম্পন্ন করতে পেরেছে। অথচ মে মাসের প্রথম সপ্তাহে রিপোর্ট অনুযায়ী, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী 4 মে পর্যন্ত বিশ্বের মোট জনসংখ্যার ওই সময় রিপোর্ট অনুযায়ী 11% মানুষ প্রথম ডোজ নিতে পারেনি। এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা জুন মাসের 15-16 তারিখে এসে আমরা কথাগুলো বলছি। আমি জানি না আমরা কিভাবে এই পরিস্থিতির উত্তরণ ঘটাবো। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার মতে অনেক রকম বিচ্যুতির জায়গা আছে। আমাদের গত 12 বছরে স্বাস্থ্য সেক্টরের অনেক উন্নতি দৃশ্যমান। ডাক্তারের সংখ্যা বেড়েছে, নার্সের সংখ্যা বেড়েছে, কিন্তু আমরা ব্যবস্থাপনাটা এইরকম করতে পারিনি যে জায়গায় আমাদের এখন ঢাকা শহরে সহ বিভিন্ন জায়গায় করোনা রোগীদের জন্য নির্ধারিত যে বিছনা, সেই বিছনার মধ্যে অনেকটা খালি আছে। তো জানি না আগামী সপ্তাহ আপনার কথা অনুযায়ী কিংবা আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা পরিস্থিতিটা কেমন দিকে যাব। আমরা বেশ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি। জি, জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর তৌফিক জোয়ারদার, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে সুভাষ সিংহ রায় যেই সংখ্যা নিয়ে অনুষ্ঠানটি শুরু করলেন, বাস্তব পরিস্থিতিটা আসলে কি, আপনার প্রক্ষেপণ কি? আমরা উনি যেটা বলেন যে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে ঢাকা শহরের যে কোভিড হাসপাতালগুলোর আসন খালি আছে এখনো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কি হতে পারে? আমি শুনতে পাচ্ছি না, একটু আনমিউট করে নিতে হবে মনে হয়। জনাব তৌফিক জোয়ারদারের সংযোগটি একটু মানে বোধহয় এখন আমরা ঠিক করতে পারিনি। আমরা যাব তার কাছে, তাহলে আমরা ডক্টর মুস্তাক হোসেন, আপনার কাছ থেকে শুনতে চাই যে সুভাষ সিংহ রায় যে সংখ্যার কথা বললেন, আপনার সাথে আমরা এই অনুষ্ঠানে অনেকবার কথা বলেছি, বারবার কথা বলেছি, সেই সংখ্যা আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে কোথায় বাংলাদেশকে নিয়ে যেতে পারে? জনাব মুস্তাক হোসেন, প্রিয় দর্শক, আমরা বোধহয় সংযোগে কোথাও একটু সমস্যা হচ্ছে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির মধ্যে আমরা সংযোগগুলো পুনরস্থাপিত করার চেষ্টা করবো এবং আপনাদের কাছে অতিথিদের নিয়ে ফিরে আসবো।
ত্রুটির কারণে একটু বিরতিতে গিয়েছিলাম। তবে আমাদের অতিথি যারা যুক্ত আছেন 3 জনই আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের সাথে সংযোগ, আমরাও তাদের কথা শুনতে পাবো, তারাও আমাদের কথা শুনতে পাবেন আশা করি। আমি যেতে চেয়েছিলাম ডক্টর তৌফিক জোয়ারদারের কাছে, যেখানে সুভাষ সিংহ রায় শেষ করেছিলেন যে উনি একটা খুবই শঙ্কার কথা বলে শেষ করেছিলেন যে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহে বাংলাদেশের কি অবস্থা হবে সেটা নিয়ে উনি সত্যি সত্যি শঙ্কিত এবং কিছু পরিসংখ্যান বলছিলেন, যেমন সীমান্তবর্তী এলাকায় 40-এর উপরে সংক্রমণের হার বেশ কয়েকটি জেলায়, এবং স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে সীমান্ত এলাকার যেই সংক্রমণের ঢেউ সেটা ঢাকার দিকে ধেয়ে আসছে। একটু আপনার কাছে শুনতে চাই যে আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, ঠাকুরগাঁওয়ে 50-এর উপরে, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে আমরা এখন একটু কি ভয় পাওয়ার মতো জায়গায় আবার ফিরে গেলাম কিনা? হ্যাঁ, নিশ্চয়ই আমাদের তো আসলে ভয় পাওয়ারই কথা, কারণ এই যে আমাদের এত সংক্রমণটা দ্রুত গতিতে বাড়ছে এবং লকডাউন অনেকদিন ধরে কিন্তু দেয়া আছে, এপ্রিলের 5 তারিখ থেকে লকডাউন দেয়া আছে, কিন্তু সেই লকডাউনের কিন্তু কার্যকর কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না, যেটা বিশেষ করে ঢাকাতে। হয়তো পেরিফেরিতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা, যেসব এলাকায় মানে যেমন রাজশাহী বা এসব এলাকায় কিছুটা হয়তো হচ্ছে, কিন্তু ঢাকায় হচ্ছে না। যদি সেই ঘটনাই ঘটে, অর্থাৎ আমরা যদি কার্যকরভাবে লকডাউন সব জায়গায় বাস্তবায়ন করতে না পারি, তাহলে সেটা যে ঢাকার দিকে ধেয়ে আসবে এই কথাটা আসলে ঠিক। কাজে এখানে আশঙ্কার বিষয় আছে। তবে এখানে একটা জিনিস আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে একদম শুরুতে 2020-এর শুরুর দিকে আমরা যেভাবে লকডাউনের কথা বলেছিলাম, সর্বাত্মক লকডাউনের কথা বলেছিলাম সারা দেশব্যাপী, আমরা কিন্তু এবছর যখন শুরুর দিকে যখন আবার নতুন করে ঢেউ আসা শুরু হলো, আমরা অনেকেই সেই কথাটি বলিনি বা সেই কথাটি সে অর্থে সমর্থন করিনি। তার কারণ হচ্ছে আমাদের কিন্তু নলেজ বেড়েছে, এক্সপেরিয়েন্স বেড়েছে, বরং আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আমরা জিনোম সার্ভেলেন্স করে আমরা যেন মানে বোঝার চেষ্টা করি যে কোন এলাকাগুলো আসলে বেশি আশঙ্কা রয়েছে, সংক্রমণের আশঙ্কা রয়েছে, কোথায় সবচেয়ে সংক্রামক যে ভ্যারিয়েন্ট গুলোর বিস্তার বেশি হয়েছে, শুধুমাত্র সেই জায়গাগুলোকে বিশেষভাবে লকডাউনের আওতায় আনার ব্যাপারে আমাদের একটা পরামর্শ আমরা বিভিন্ন সময় বলেছি। কিন্তু দেখা গিয়েছে যে আমরা ঢালাও ভাবে লকডাউন দিয়েছি, তার ফলশ্রুতিতে যেটা হয়েছে, প্রথম কয়েকদিন খুব লকডাউন এবং মানে খুব শক্তভাবে মানে যেটাকে আমরা বলি ওই যে বজ্র আটনি ফসকা গেরোর মতো একটি অবস্থা হয়ে গিয়েছে, যে আমরা শুরুর দিকে খুব ইয়ে করেছি কিন্তু এটাকে আমরা সাস্টেন করতে পারিনি। বরং সেই সময় যদি আমরা এই পেরিফেরি, যেসব জায়গায় আমার সংক্রমণের সম্ভাবনা বেশি, আশঙ্কা বেশি, সেই জায়গাগুলোকে যদি আমরা নজরদারিতে বেশি রাখতে পারতাম, সারা দেশকে এরকম একটা মানে অচল করে না দিয়ে, তাহলে আমার হাতের রিসোর্স বেশি থাকবে। সেই রিসোর্স গুলো আমরা সেই সব জায়গার মানুষ যারা লকডাউনের মধ্যে থাকবেন তাদেরকে সাবসিস্টেন্স সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যয় করতে পারতাম, এবং সেক্ষেত্রে তাদের দুর্ভোগটা কম হতো, তাদের লকডাউনটা মেনে চলার প্রবণতাটা বৃদ্ধি পেত। অর্থাৎ এখানে আমি দেখছি যে কিছুটা পরিকল্পনাগত কিছুটা ত্রুটি আমার কাছে আছে, যার হয়তো যার ফলশ্রুতিতে এটা পেরিফেরি থেকে ইভেনচুয়ালি সেন্ট্রাল যেই জেলাগুলো আছে সেদিকে ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে। জি, জনাব তৌফিক জোয়ারদার, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মুস্তাক হোসেন, আপনি অনেকবার আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আপনার অনেক বক্তব্য আমরা শুনেছি, কিন্তু এই যে আমরা মোটামুটি তো জানতামই, আজকে আমরা যেই শঙ্কার জায়গায় এসে দাঁড়িয়েছি সেই শঙ্কাটা কিন্তু আমরা, আপনিও বলেছেন, আমরা সবাই জানতাম যে এই রকমের একটা ঢেউ আসছে, কারণ আমরা অনেক খামখেয়ালি করেছি, অনেক নিয়ম কানুন কিছু মানিনি। কিন্তু আমরা একদম জেনে শুনে, ধরেন আমার যদি ঘূর্ণিঝড় হয় তাহলে কিন্তু আমাদের আশ্রয় কেন্দ্র আমরা লোকজনকে জোর করে হলে নিয়ে যাই বা করি, কিন্তু এইরকম এই করোনার ঢেউ আসছে জেনেও আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারলাম না কেন? ধন্যবাদ। যথাযথ ব্যবস্থা নিতে পারলাম না এই কথাটা একেবারে ঠিক না, মানে আংশিক সত্য হতে পারে। দেখুন, এই লকডাউন কথাটার মধ্যে একটা বিভ্রান্তি আছে। লকডাউন মানে মনে হয় সব বন্ধ করে দাও। আসলে কথা যদি আমরা বলি যে স্বাস্থ্যবিধি মেনে চলা, আমরা করোনা সংক্রমণের জন্য আমরা সামাজিক এবং জনস্বাস্থ্যের বিধি ব্যবস্থা কার্যকরী করব, ঝুঁকি বিবেচনা করে আমরা কোথাও এটা ব্যাপ্তি অনেক বাড়াবো, আবার কোথাও এটা মানে আংশিক শিথিল থাকবে, কোথাও একটু বেশি শিথিল থাকবে। এক্ষেত্রে কোনো একেবারে ধরা বাঁধা কোনো ফর্মুলা নেই। যারা এই দেশে কাজ করেন, জনস্বাস্থ্যবিদ এবং রোগতত্ত্ববিদ, তারা সরকারের অন্যান্য অংশের সাথে মিলে সেই মাত্রাটা নির্ধারণ করে। যেমন সবচেয়ে আদর্শ পদ্ধতি কি হচ্ছে, উহান শহরে যখন সংক্রমণটা শুরু হলো, তারা উহান শহরকে টানা আমার মনে হয় 10 সপ্তাহের বেশি
তারা সমস্ত যাতায়াত বন্ধ করে রেখেছিল, ঘরের বাইরে কেউ আসবে না, জরুরি যারা দায়িত্ব পালন করে চিকিৎসক এরা ছাড়া। এবং সংক্রমণটা একেবারে শূন্য পর্যায়ে আসার পরে তারা 4 সপ্তাহ পরে ধীরে ধীরে সেটা শিথিল করেছে। সেখানকার যে সমাজ ব্যবস্থা, প্রত্যেকটা নাগরিকের যে দায়িত্ব যেভাবে রাষ্ট্র বহন করতে সক্ষম, সে অনুযায়ী তারা করতে পেরেছে। কিন্তু আমাদের মতো দেশে কিন্তু আমরা সেভাবে কিন্তু আমরা সক্ষম না। সেক্ষেত্রে আমাদের একটা ব্যালেন্স করতে হয় যে আমাদের প্রতিটি নাগরিকের খাবারের ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, অন্যান্য তার জীবনের বিষয়, সেগুলো কতটুকু বিবেচনা করতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে অনেক কম্প্রোমাইজ করতে হয়। আমরা প্রথম ঢেউ থেকে যা দেখেছি, যেটি এখন দেখা যাচ্ছে, যদি বর্তমান সময় আমরা প্রতিদিন সংক্রমণের হার আবার 4000-এর উপরে ওঠে, হয়তো এটাকে তৃতীয় ঢেউ হয়তো বলতে হতে পারে আমাদেরকে। আমরা দেখেছি যে আমরা সারা বাংলাদেশে যদি গড়ে শনাক্তের হার 20-এর উপরে উঠে যায়, সেক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশ আবার বন্ধ করা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। তার আগ পর্যন্ত অত্যন্ত ভালোভাবেই সফলভাবেই কিন্তু স্থানীয় পর্যায়ে এই যাতায়াত নিয়ন্ত্রণ, যেটা লকডাউন নামে পরিচিত, যাতায়াত নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং যেখানে যাতায়াত নিয়ন্ত্রণটা সফল হয়েছে জনগণের সহযোগিতায়, সেখানে কিন্তু শনাক্তের হারটা কমে গেছে। আর একটা বিষয় আমাদের লক্ষ্য করার ব্যাপার, যে যেখানে আমি আজকেই যাতায়াত নিয়ন্ত্রণ করলাম, 2 দিন পরেই সেখানে সংক্রমণের হার কমে আসছে না কেন, আমাদের মধ্যে একটা অস্থিরতা দেখা দেয়। কোন একটা জায়গায় যদি আপনি যাতায়াত নিয়ন্ত্রণ করেন বা জনস্বাস্থ্য বিধিনিষেধ জারি করেন, তার ফলাফল দেখতে আপনাকে 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। এটাও কিন্তু অনেক সময় আমাদেরকে মনে হয় যে কোনো কাজে আসছে না। সীমান্তবর্তী জেলাগুলোতে স্থানীয় পর্যায়ে বিধিনিষেধ জারি করার কারণেই চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, রাজশাহী, সেগুলোতে সংক্রমণ কমে যাচ্ছে। আমাদের যেখানে নজর দেওয়া দরকার, পার্শ্ববর্তী জেলা যেখানে এখন হয়তো সংক্রমণটা একটু কম আছে, সেখানেও কিন্তু অনুরূপভাবে যাতায়াত নিয়ন্ত্রণটা করা উচিত। কারণ সংক্রমণটা ধীরে ধীরে ছড়াচ্ছে, অধিক সংক্রমিত জায়গা থেকে কম সংক্রমিত জায়গায় চলে যাচ্ছে। কাজে শুধুমাত্র অধিক সংক্রমণশীল জায়গাকে আমরা যাতায়াত নিয়ন্ত্রণ করলাম, পাশেও কিন্তু একটা বাফার এলাকা বা একটা এলাকা নির্ধারণ করে সেখানেও কিন্তু আপনার সংক্রমণটা নিয়ন্ত্রণ করবার জন্য একইভাবে যাতায়াত নিয়ন্ত্রণটা করা উচিত। তাহলে কিন্তু ওই জায়গা থেকে ছড়িয়ে যায় না। এইভাবে আমাদের রোগতাত্ত্বিক তথ্য নিয়ে আমাদের আমার মনে হয় অন্যান্য বারের চাইতে এবার স্থানীয় পর্যায়ে অনেক টার্গেট করে খুবই ভালোভাবে স্থানীয় প্রশাসন, জনস্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য পুলিশ তারা মিলে কিন্তু ভালো ব্যবস্থাপনা করছেন। যখন তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা আপনাদের ব্যবস্থা করবেন, আমার মনে হয় এই সিদ্ধান্তটি খুবই সঠিক হয়েছে। সেখানকার জনপ্রতিনিধিরা এটা ব্যবস্থা নিশ্চিত করছেন যে সবাই যেন ঘরে থাকে। হ্যাঁ, সব জায়গায় 70-100 হচ্ছে না, এই কারণে আমি যেটা বললাম, কম্প্রোমাইজ করতে হচ্ছে। যারা বাড়িতে থাকতে অসুবিধা, তাদেরকে যদি আমরা সহায়তা না করি, তারা তাদের পেটের তাগিদে কিন্তু বাইরে বের হচ্ছে। তাদেরকে যদি পর্যাপ্ত সহায়তা দেই, তাহলে কিন্তু নিশ্চয়ই এটা আরো কার্যকর হবে। আরেকটি কথা আমি বলে এই পর্যায়ে শেষ করতে চাই, আমাদেরকে যে 3টি পদ্ধতি আমাদের অনুসরণ করা দরকার। প্রথমটা হচ্ছে প্রত্যেকটা শনাক্ত রোগীকে আমাদের ব্যবস্থাপনায় আনতে হবে। এটা শুধুমাত্র যারা পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসছেন ভারত থেকে, তাদের বেলায় করা হচ্ছে, খুবই ভালো পদক্ষেপ, অনেক ফলও দিয়েছে। কিন্তু যারা এর বাইরে আছেন, এর মধ্যে যারা দেশের ভিতরে সংক্রমিত হচ্ছেন, যারা বিনা পাসপোর্ট হয়তো চলে এসছেন, তাদের মধ্যে যারা শনাক্ত হচ্ছেন প্রতিদিন 3000 অতিক্রম করছে। এর মধ্যে হাসপাতালে যাচ্ছে হয়তো মনে করুন 500 জন, তাহলে 2500 মানুষকে কিন্তু আমরা কোনো খবর করছি না। তাদের সবাইকে কিন্তু চিকিৎসারও তারা দরকার, তারা যেন অপ্রয়োজনীয় ঔষধ না খান এবং তারা কোনো ডেঞ্জার, বিপজ্জনক অবস্থায় যাচ্ছেন কিনা সেটি তাদেরকে শেখানো, যে এটা হলে আপনি হাসপাতালে আসবেন। এবং তার চাইতে আর গুরুত্বপূর্ণ হচ্ছে তারা আইসোলেশনে থাকতে পারছেন কিনা, অর্থাৎ তারা অন্য মানুষের কাছ থেকে আলাদা থাকতে পারছেন কিনা, এবং তার পরিবারের সদস্যরা অন্তত কোয়ারেন্টিন কিংবা তারা অন্যদের কাছ থেকে আলাদা থাকতে পারছেন কিনা। সহায়তা ছাড়া করা সম্ভব নয়। কাজে এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের সকল নাগরিক স্বাস্থ্যবিধি মেনে চলবো। এখানে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি ব্যক্তিগত দায়িত্বের বাইরে সামাজিক দায়িত্ব হচ্ছে, যেখানে খুব বেশি ভিড় হচ্ছে সেই ভিড়ের জায়গাগুলোকে প্রশাসনের সহযোগিতা কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা দরকার। এই ভিড় আক্রান্ত জায়গাতেই কিন্তু সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। এবং 3 নম্বর যেটা করণীয়, সেটা হয়তো আমাদের হাতে এখনো নেই, টিকা যদি আমরা পাই, আমরা সবাই টিকা দেব। এভাবে রোগীর ব্যবস্থাপনা, যারা শনাক্ত হচ্ছেন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সবাই টিকা নেওয়া, এই 3টা কিন্তু জনগণকে সম্পৃক্ত করে
জনগণের সহায়তা যদি আমরা যত সফলভাবে করতে পারবো, আমরা সংক্রমণটা তত ধীর গতি করতে পারবো। এখন সংক্রমণটা বাড়ছে, এই সংক্রমণ বাড়ার মুখে আমাদেরকে আরো একটি বিষয় জরুরি। ঢাকা শহরের মতো ঘনবসতি এলাকায় সবাই কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু আইসোলেশন করতে পারছেন না। তারা সামান্য জ্বর থাকলেও তারা কাজে বেরোচ্ছেন, এবং কাজে বেরোবার কারণে তারা কিন্তু নিজেও ঝুঁকিতে পড়ছেন, আরেকদিকে এই রোগটাও ছড়াচ্ছে। তাদের জন্য ফিল্ড হাসপাতাল করা দরকার। ফিল্ড হাসপাতাল করবার জন্য কিন্তু সরকারের পরিকল্পনা আছে। সরকার কিন্তু কতগুলো জায়গা নির্ধারণ করেছেন। এখন আমার মনে হয় ঢাকা শহরে শনাক্তের হার কিন্তু আজকে 10% বেশি শনাক্তের হার চলে এসছে। এটা কালকেও কিন্তু 7 ছিল, তার আগে 4, 3 এগুলো ছিল। আজ ঢাকা শহরের মতো ঘনবসতি এলাকায়, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, এইসব ঘনবসতি এলাকা কিন্তু আমাদের ফিল্ড হাসপাতাল করা দরকার, যেন সেখানে যারা ঘরে থাকতে পারবেন না, যারা নিম্ন আয়ের মানুষ, যাদের শনাক্ত হয়েছে কিন্তু লক্ষণটা মৃদু, তাদেরকে সেখানে এনে রাখা যায়, এবং সেখানে কিন্তু খুব দ্রুত অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। অক্সিজেনটা যদি আমরা একজন রুগীকে দেই, তার আইসিইউতে যেতে হবে না। কাজে সেটিও কিন্তু আমাদের দেশের প্রযুক্তিতে, আমাদের দেশের প্রকৌশলীরা সেটি করতে সক্ষম। এভাবে যদি আমরা, এগুলো কিন্তু আমাদের জানা, আমরা করতে পারি, আমাদের অভিজ্ঞতাও আছে। দরকার হচ্ছে আমাদের সবাইকে একসাথে এই কাজটা করা, এবং সংক্রমণকে রোধ করার জন্য, সংক্রমণ প্রতিরোধ করার জন্য এই জনস্বাস্থ্যমূলক প্রতিরোধমূলক ব্যবস্থাকে যদি আমরা সম্পদ খরচ করি, জনবল এখানে নিয়োগ করি, এটার ফলাফল অনেক ভালো হবে। আমাদের আইসিইউতে উপচে পড়া ভিড় হবে না, মৃত্যুর হারটা কিন্তু অনেক কম হবে। জি, ডক্টর মুশতাক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা 10টার সংবাদ শিরোনামে যাচ্ছি। ফায়েজের কাছে ডক্টর মুশতাক হোসেন খুব একদম সুন্দর করে বুঝিয়ে বললেন যে আসলে আমাদের কিভাবে আমরা এই সংক্রমণকে কমিয়ে রাখতে পারি যাতে হাসপাতালের উপর চাপ না পড়ে। এবং আমরা আসলে মানে মুশতাক হোসেন যেটা বলছেন সেটা উনি আজকে না, উনি অনেক দিন ধরে বলছেন। আমরা গত 1.5 বছর ধরে সারা বিশ্বে তো মোটামুটি যা বলেছেন, আমি শিওর যে মোটামুটি সাধারণ মানের শিক্ষিত মানুষ এগুলো একদম মুখস্থ, এবং স্বাস্থ্যবিধিরা সবার জানা। কিন্তু আমরা এই পুরো বিষয়টাতে সাধারণ মানুষকে সেইভাবে সম্পৃক্ত করা যায়নি, মনে হয় যায়নি বলেই কিন্তু ধরেন মাস্ক ব্যবহার এখনো ঢাকা শহরে কিছু আছে, কিন্তু গ্রামের দিকে একদমই নাই, বা স্বাস্থ্যবিধি যেটা সেটা মানার প্রবণতা নেই। যেটা মুশতাক ভাই বললেন, যেটা টক শোতে খুব ভালো, লিখতে গেলে আমরা খুব ভালো, কিন্তু বাস্তবে মাঠে যখন যাই তখন সেটার প্রতিফলন দেখি না। যে কারণে কিন্তু বারবার আমরা এরকম এক ঢেউ যায়, আরেক ঢেউ যায়, আরেক ঢেউ। সেইখানে জনগণকে সম্পৃক্ত করা বা জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা, সেইখানে আসলে কি করণীয়? ধন্যবাদ। আমরা একটু আগে ডক্টর তৌফিক সাহেব এবং ডক্টর মুশতাক, ওনারা যেসব জনস্বাস্থ্য বিষয়ক যেসব পদক্ষেপের কথা বললেন, এগুলো তো গত প্রায় 15 মাস ধরেই আমরা শুনে আসছি। দুনিয়াব্যাপী এগুলো এই সমস্যাটাকে সমাধানের জন্য, উত্তরণের জন্য সুনির্দিষ্ট পদক্ষেপের অংশ হিসেবে ওনারা এগুলো বলেছেন। একই সাথে দেখুন, আমাদের যদিও বা আমরা মনে করেছিলাম যে এই পদক্ষেপগুলোর পাশাপাশি ভ্যাকসিন আসবে এবং আমরা ভ্যাকসিন খুব দ্রুত প্রয়োগ করতে পারবো যাতে করে সংক্রমণ কমে আসবে, কিন্তু বর্তমান অবস্থা এবং শুরুর দিকের অবস্থার মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে এটা, আমরা খেয়াল করুন যে প্রথম দিকে যখন আমাদের এখানে সংক্রমণ শুরু হয়, তখন কেন্দ্রীয়ভাবে সমস্ত কর্মকাণ্ডগুলো পর্যালোচনা করে এগুলো তাৎক্ষণিক পদক্ষেপগুলো নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু এখন যেহেতু আমাদের সাথে ভারতের যে বিশাল একটা বর্ডার আছে এবং ভারতে অনেক বেশি সংক্রমণ ঘটেছে, শুধু সংক্রমণ না, সংক্রমণের একটা নতুন স্তরে পৌঁছে গেছে, একটা ভেরিয়েন্স, ডেল্টা ভেরিয়েন্স, যে ভেরিয়েন্সের সংক্রমণের গতি, সংক্রমণের হার অনেক বেশি। এবং এরকম একটা অবস্থাতে যদি আপনার খেয়াল করুন যে আমাদের যে বর্ডার যে জেলাগুলি আছে, বেশ কয়েকটা জেলায় একসাথে বা পর্যায়ক্রমে অনেকগুলো জেলাতেই কিন্তু সংক্রমণের ঊর্ধ্বগতি, যদিও বা একই সাথে কিছু কিছু জেলাতে সংক্রমণ কমছে, আবার কয়েকটাতে বাড়ছে। এখন দেখুন, এটা আমাদের তো আসলে
যে প্রান্তিক পর্যায়ে স্থানীয়ভাবে প্রশাসনিক বা বলি স্বাস্থ্যগত ভাবে বলি অন্যান্য দিকে আমাদের ব্যবস্থাগুলি অনেক স্ট্রং নয়, অনেক বেগবান নয়। কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয়ভাবে সরকারের নির্দেশনা ইত্যাদির উপরে নির্ভরশীল। তারপরেও দেখুন এখন কিন্তু জেলা পর্যায়ে ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনারা তো চেষ্টা করছেন। কিন্তু আমি মনে করি আজকে অত্যন্ত সুন্দরভাবে ডক্টর মোস্তাক সাহেব উনি একটা লেখা লিখেছেন, ওখানে বলেছেন এটা কিন্তু একটা বা দুইটা পদক্ষেপ হলে হবে না, এটা সব ধরনের যত ধরনের পদক্ষেপ সম্ভব সব ধরনের পদক্ষেপ একসাথে নিতে হবে এবং একসাথে সংগঠিতভাবে নিতে হবে। শুধু শুধু একা একা যদি বলি আমরা স্বাস্থ্য বিভাগ, এটা প্রশাসন, এটা আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি কিংবা জনসাধারণ, এটা একক কেউ করতে পারবে না, এটা সবাইকে সম্পৃক্ত করা। কিন্তু এটা তো আমরা গত 15 মাস ধরে শুনে আসছি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে সম্পৃক্ততা করার জন্য এটা একটা কর্মকৌশল দরকার। আমরা কিন্তু সবাই বলছি, এমন কোন ব্যক্তি পাবেন না যিনারা বলছেন না জনসম্পৃক্ততা সবাইকে সম্পৃক্ত করতে হবে না, এটা কিন্তু কেউ বলছে না। কিন্তু কিভাবে করবেন, এই কর্মকৌশলটা কি, এই কর্মকৌশলটার যে পদক্ষেপগুলো কি হবে এটা আমার জানা নেই। ওই ধরনের সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ আছে কিনা। আমি যদি ঢালাও ভাবে বলতে থাকি যে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে, জনপ্রতিনিধিকে সম্পৃক্ত করতে হবে, প্রশাসনকে সম্পৃক্ত হবে, এটার মধ্যে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু কিভাবে করবেন, প্রান্তিক পর্যায়ে কিভাবে করবেন, আমাদের তো আসলে একেবারে ইউনিয়ন পর্যায়ে কিংবা নিচে কিংবা ওয়ার্ড ভিত্তিক, উপজেলা ভিত্তিক আমাদের তো অনেক রকমের সরকারি ব্যবস্থাপনা আছে, বেসরকারি এনজিও, অন্যান্য বিভিন্ন ধরনের সচেতনতা সৃষ্টি করেন এবং সিভিল সোসাইটি, ইনাদের সবাইকে একসাথে নেওয়ার জন্য কে করবেন, এটার জন্য বেস্ট পারসন কারা? এটার জন্য কি স্বাস্থ্য বিভাগ, এটা কি জনপ্রতিনিধি, এটা কি আপনার সিভিল প্রশাসন, এটা কি আইন শৃঙ্খলা বাহিনী? কিন্তু কাউকে না কাউকে তো নেতৃত্বে আসতে হবে। এবং এটা যদি আমি সংগঠিত সংঘবদ্ধ ভাবে যদি কর্মকৌশলের মাধ্যমে যদি না আগায়, শুধু কথাগুলো খুব সুন্দর বাক্যের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে, এটাই আমার সবচেয়ে বড় উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা একই সাথে আমি আশাবাদী, যেহেতু আমাদের জনসাধারণ এখন অনেকটুকু বুঝতে পারছেন যে একদিকে ডেল্টা ভেরিয়েন্ট বলি, অন্য ভেরিয়েন্ট বলি, ওগুলি অনেক বেশি সংক্রমণ বাড়ছে এবং একসাথে অনেকগুলো জেলায় হচ্ছে, অনেকগুলো রোগীর সংখ্যা বাড়তেছে, খুব দ্রুত গতিতে বাড়তেছে। এবং এখন বাস্তবতা এই, আমাদের এখানে সংক্রমণ না বাড়ার জন্য যেসব করা দরকার এগুলি করা সত্ত্বেও বাড়তেছে। এবং এইসব কারণেই আমার মনে হয় এখনো আমাদের এই ভ্যাকসিন ছাড়া অন্য যেগুলো পদ্ধতি আছে এর মধ্যে পুঙ্খানুপুঙ্খ ভাবে অনুসরণ করার জন্য অংশগ্রহণের বিকল্প নাই। কারো যদি সংক্রমণ হয় তাকে তো অবশ্যই আইসোলেশন করতে হবে এবং ওনার সংস্পর্শে যারা আসছে তাদেরকে কোয়ারেন্টাইন করতে হবে। রোগ নির্ণয় পদ্ধতি আমরা দেখছি যে 500-র মতো ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন ভাবে প্রায় কয়েকশো অ্যান্টিজেন টেস্ট, এগুলো আরো ব্যাপক আকারে করলে ভালো হবে। এবং একই সাথে দেখুন শুধুমাত্র এই যে মাস্ক একটা না, মাস্কের সাথে শারীরিক গুরুত্ব। আমাদের এখানে মুশকিল হচ্ছে এত ঘনবসতিপূর্ণ জনসাধারণ, কিন্তু আমার কাছে মনে হয় ব্যাপকভাবে জনসাধারণের, বিশেষ করে তরুণ জনসাধারণ যারা ঘর থেকে বাইরে থাকেন, বাইরে কাজ করছেন, বিভিন্ন ভাবে ওনারা মেলামেশা করছেন, ওনাদের মধ্যেই ব্যাপকভাবে এই ধরনের সম্পৃক্ততা হওয়ার জন্য যেরকম জ্ঞান দরকার, যেরকম মানে এটা প্র্যাকটিক্যাল বাস্তবধর্মী ওনাদের অনুপ্রেরণা দরকার, এটার বেশ ঘাটতি আছে। এক্ষেত্রে আমি মনে করি আমরা যেখানে আছি, যে পর্যায়ে আছি, যারা এই ব্যাপারে ভূমিকা রাখতে পারেন, আমার মনে হয় এটা আর অপেক্ষা না করে সবাইকে সম্পৃক্ত করার যত রকমের পন্থা আছে এই পন্থাগুলো আমাদের অনুসরণ করা দরকার, আমাদের জোরদার করে এগুলো প্রয়োগ করা দরকার। অন্যথায় যদি দেখুন আমাদের কিন্তু এখন হাসপাতালগুলো যেগুলো আজকে যেসব তথ্য দেখলাম বিভিন্ন জেলায়, অনেকগুলো জেলায় যেখানে রোগীর সংখ্যা বাড়ছে, ওখানে আপনি দেখবেন যে বেশিরভাগ জেলাতে আমাদের অনেক মারাত্মক আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থা অনেক যথেষ্ট সক্ষমতা আমাদের এখানে নেই। এবং যাই আছে ওইগুলি কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রে বিছানাগুলো পূর্ণ হয়ে আছে। এখন দেখা গেছে ক্ষেত্র বিশেষে কিছুটা হাসপাতালে অতিরিক্ত বিছানা দিতে হচ্ছে। তার মানে কি? তার মানে যখন এমনকি যদি
এরকম এই ধরনের মহামারীতে, অতিমারিতে, প্যান্ডেমিকে কোনো সময় 100 ভাগ বিছানা যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু সাংঘাতিক বিষয়। কাজে এখানে আমাদের যেহেতু আমাদের এখন বিছানা খালি নেই, ওই জন্য আমাদের যথেষ্ট খারাপ হওয়ার জন্য অপেক্ষা করার সুযোগ নেই। কারণ দেখা গেছে যে যদি রোগীগুলিকে যদি প্রাথমিক পর্যায়ে যখন অল্প অক্সিজেন লাগে ওই সময় যদি তাদেরকে ধরা না যায়, ওদেরকে যদি পর্যবেক্ষণ করে আওতাধীনে না আনা যায়, তাহলে ওদের দ্বারা অতিরিক্ত খারাপ হলে তখন চিকিৎসা করে কিন্তু ফলাফল বেশি ভালো আসবে না। এখন পর্যন্ত কিন্তু একেবারে সুনির্দিষ্টভাবে অনেক বেশি ঔষধ নাই, অনেক বেশি চিকিৎসা ব্যবস্থা নেই, এখনো কিন্তু প্রতিরোধ ব্যবস্থা সবচেয়ে উত্তম। তারপরেও যদি চিকিৎসা দিতে হয় তার জন্য যেরকম সক্ষমতা আমাদের প্রান্তিক পর্যায়ে যে বর্ডারিং ডিস্ট্রিক্ট গুলো ওগুলিতে ওই ধরনের অত ক্যাপাসিটি আছে বলে আমার মনে হয় না। কারণ আপনি দেখুন আমাদের দেশে, আমাদের দেশ না দুনিয়ার সব দেশে যেগুলো বর্ডারিং এরিয়া, বর্ডার এলাকাগুলো এমনি কিন্তু দুর্বল, ওইসব এলাকাগুলো এমনি বিভিন্ন স্বাস্থ্য অবকাঠামো কম সক্ষমতা থাকে। আমাদের এখানে সৌভাগ্যবশত আমাদের বর্ডার সব জেলাতেই আমাদের জেলা হাসপাতাল আছে, আমাদের উপজেলা হাসপাতাল আছে, কিন্তু তা সত্ত্বেও এখন যেমন দেখুন রাজশাহী মেডিকেল কলেজে গত কয়েকদিনে আমরা দেখলাম বেশ কিছু রোগী মৃত্যুবরণ করছে দুঃখজনক ভাবে। কারণ আশেপাশে যেসব জেলা আছে ওইসব জেলায় তো এরকম এই ধরনের কোনো উন্নত মানের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা সব জেলা হাসপাতালে নেই। এবং একই সাথে রাজশাহী মেডিকেল কলেজ যেটা আছে বা এরকম ওই ধরনের যে মেডিকেল কলেজগুলি আছে, খুলনা মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ, ওদেরও তো কিছু সীমাবদ্ধতা আছে। কাজে জনসাধারণকে এটা বুঝতে হবে যে ওইসব এলাকা থেকে রোগীগুলিকে খারাপ হওয়ার পরে ঢাকা শহরে এনে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। কাজে ওনাদেরকে যাতে ওই পর্যায়ে না যায়, সংক্রমণ না হয়, এবং যাদের সংক্রমণ ঘটেছে, যাদের এখন আক্রান্ত হয়ে গেছে, তাদের কিন্তু আমরা বিনীতভাবে বলবো তারা যাতে হয় বাসায় থাকবেন অথবা হাসপাতালে থাকবেন অথবা চিকিৎসকের পরামর্শ থাকবেন। যদি টেলিমেডিসিন করে তাহলে তাদেরকে অবশ্যই প্রতিদিনের একটা ফলো আপ রাখা দরকার। আর আবার একই সাথে আমরা অব্যাহতভাবে বলতে চাই এটা যদি আমাদের যদি কোয়ারেন্টাইন যদি আমরা বিচ্ছিন্ন করতে না পারি, এখন কিন্তু একই প্রিন্সিপাল হতে বিচ্ছিন্ন করে রাখা। কারণ আমাদের এখনো অনেক মানুষ কিন্তু আক্রান্ত হয়নি, এখন আমাদের অনেক মানুষকে আমরা ভ্যাকসিন দিতে পারিনি। আমাদের এখনো প্রায় কয়েক লক্ষ, 10-15 লক্ষ মানুষ আছে যারা একটা ভ্যাকসিন দিয়ে অপেক্ষা করছেন। আমাদের ওইসব জিনিসও বিবেচনা করা দরকার যে নতুন ভ্যাকসিন আসবে তাদের খারাপ প্রাধিকার পাবে, প্রাধিকার প্রাপ্তদেরকে এখন যেমন মেডিকেল স্টুডেন্ট বা অন্যান্য যারা আছেন ঢাকা শহরে, যেমন নতুন ভ্যাকসিন যেগুলো আসতেছে কিছু ঢাকা শহরে দেওয়া যাবে, ঢাকার বাইরে নেওয়া যাবে না। তো আমার মনে হয় সর্বাত্মক যদি চেষ্টা না করে আমার মনে হয় তাহলে অন্যথায় আমাদের যদি এইভাবে যদি ক্রমবর্ধমান হারে বাড়তে থাকে, যেমন আজকে আমরা দেখলাম যে মৃত্যুর হার প্রায় 4000 ছুঁই এবং টোটাল মৃত্যু প্রায় 13,000-এর মতো, আজকে 4,000-এর মতো আক্রান্ত, 7 জনের মতো মৃত্যু, প্রায় 3,956 জন, 60 জনের মতো মৃত্যু। দুঃখজনক ভাবে প্রত্যেকটা মৃত্যুই গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন কম বয়সের মানুষও কিন্তু আক্রান্ত হচ্ছে এবং ওরা কিন্তু ছড়াবে। এই যে এখন কিন্তু এটা প্রমাণিত যে ওরা হয়তো আক্রান্ত না হতে পারে কিন্তু ওরা ছড়াতে পারে। আবার একইভাবে যারা ভ্যাকসিন দিয়েছেন উনারা যে সংক্রমিত হবেন না তা না, উনারা কিন্তু অব্যাহতভাবে ছড়াতে পারেন। কাজে উনাদেরকেও এখন আমাদের কিন্তু ওই পর্যায়ে আসে নাই। অন্যান্য দেশে যেখানে আপনার মানুষজন বাইরে ঘোরাফেরা করছেন, এখন অন্যান্য সামাজিক কর্মকাণ্ড করছেন, ওরা চাচ্ছে কিভাবে ওখান থেকে বের হয়ে এসে অন্যান্য কর্মকাণ্ড শুরু করবে। আর দুঃখজনক ভাবে আমাদেরকে চেষ্টা করতে হচ্ছে আমাদের অব্যাহত যাতে ঊর্ধ্বগতিটাকে রোধ করার জন্য। একইভাবে শুধুমাত্র ঊর্ধ্বগতিতে রোধ করা না, আমাদের অন্যান্য যেগুলো কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড আছে ওগুলিকে সংকুচিত করতে হচ্ছে, অনেক কর্মকাণ্ড করা যাচ্ছে না। একই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থাতে এখনো পর্যন্ত আমরা স্কুল কলেজ, আমাদের গত 15 মাস ধরে ওদের স্কুল বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া আসলে যেটা করার দরকার এটা আমরা করতে পারছি না। কাজে এখানে শুধুমাত্র এককভাবে কোনো বিভাগের দায়িত্ব নয়, সমস্ত জনসাধারণকে বুঝতে হবে এটা আমাদের একটা বড় ধরনের বিপর্যয় বলতে হবে। এটা আমাদের প্রথমে বুঝতে হবে, অনুধাবন করতে হবে যে এই বিপর্যয় থেকে উত্তরণের পন্থা ছাড়া আমাদের বিকল্প নেই। এবং উত্তরণের পন্থা মানে আমাদের অনেক রকমের সমস্যা। প্রথম সমস্যা তো ঊর্ধ্বগতি থেকে কমানো, দ্বিতীয় হচ্ছে আমাদের অন্যান্য কর্মকাণ্ডগুলোকে আপাতত সীমিত রেখে কত দ্রুত আমরা শুরু করতে পারি। না হলে অন্যটায় আমাদের কিন্তু শুধুমাত্র রোগী, চিকিৎসা, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের বিপর্যস্ত হবে তাই নয়। একই সাথে শুধু কোভিড না, কোভিড ছাড়া আমাদের অন্যান্য কোভিড নয় এমন অনেক রোগী, অনেক অসুস্থতা রোগী, অনেক জরুরি অবস্থা, ওরা কিন্তু ওদের স্বাস্থ্য সেবা ব্যবস্থাগুলো, জরুরি স্বাস্থ্য ব্যবস্থাগুলো, অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থাগুলো ওদের কিন্তু বিঘ্নিত হচ্ছে।
একই সাথে অন্যান্য কর্মকাণ্ডগুলি, অর্থনৈতিক কর্মকাণ্ডগুলি, অন্যান্য কর্মকাণ্ডগুলি মারাত্মকভাবে বিপর্যস্ত হতে পারে। কাজে এটা কিন্তু সবাইকে এখন জরুরি ভিত্তিতে অনুধাবন করে, আমি মনে করি দ্বিতীয় ঢেউ যেমন আসছে, আবার সংঘবদ্ধভাবে আবার কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ার জন্য আমার মনে হয় এবার আবার দ্বিতীয় তৃতীয় পদক্ষেপের মতো আমাদের নেওয়াটা অত্যন্ত জরুরি। আমরা দেখলাম আজকে আবার নতুন করে বিধিনিষেধ বিল আরোপ করা হয়েছে আগামী 1 মাসের জন্য। আমরা দেখতে চাই এটাকে কার্যকর পদক্ষেপ, এবং এই পদক্ষেপে সবাই ভূমিকা রাখা আবশ্যক। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়। অধ্যাপক এম এ ফায়েজ কিন্তু একদম মানে বিস্তারিত ভাবে উনি শিক্ষা, স্বাস্থ্য এবং এই যে অর্থনীতির সাথে জীবন জীবিকা সবকিছু বললেন। সম্পৃক্ততার কথা, জনগণের সম্পৃক্ততার কথা মোস্তাক হোসেনও বলেছেন, অধ্যাপক এম এ ফায়েজও বলেছেন। আপনি একজন রাজনৈতিক কর্মী ছিলেন, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন, ফলে জনগণের সাথে সম্পৃক্ততাটা আমার ধারণা যে মানে গণমাধ্যম কর্মীদের মতো আপনি আরো অনেক ভালো বুঝবেন। এইটা একটু আপনার কাছ থেকে শোনা। আর যেটা অধ্যাপক এম এ ফায়েজ বলেন যে একটা সময় যখন ঢেউ চলে আসবে, আমরা জানি আসছে আসছে আসছে, তারপরে কিন্তু আমরা হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে ব্যস্ত হয়ে যাবো, কিন্তু আমাদের কিন্তু অর্থনীতি, জীবন জীবিকা এবং শিক্ষাটা তো খুবই গুরুত্বপূর্ণ। এসএসসি এইচএসসি পরীক্ষা এবার হবে কি হবে না সেটা নিয়ে একটা দোলাচল। আমি কাউকে দোষ দিচ্ছি না, একবার বলছে হবে একবার বলছে হবে না, দোষ দিচ্ছি না, কারণ এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে না আগামী 1-2 মাস খুলতে পারবে। ফলে পুরো পরিস্থিতি কিন্তু আবার একটু জট পাকিয়ে যাচ্ছে। এই জট খুলবে কিভাবে? জট খুলবে কি করে সেটা তো এই মুহূর্তে বলা খুব কঠিন। অধ্যাপক ফায়েজ যে কথাটি বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এবং ডক্টর মুস্তাক হোসেনের তার বাক বিস্তারে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ, এবং ডক্টর তৌফিকও তার মতামত রেখেছেন যেটা গত 1 বছর ধরে উনি দেখেছেন। আমরা আসলে উহান মডেল করতে পারিনি, এটা পারবো না, কেন উহানের যে ডাক্তাররা বাংলাদেশে এসেছিলেন পর্যবেক্ষণ করতে, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা পারলেন কি করে। উত্তর দিয়েছিলেন যে আমরা যারা ডাক্তাররা এসেছি উহান থেকে তারা সবই কমিউনিস্ট পার্টির সদস্য, আমরা যেভাবে পারবো আপনারা সেভাবে পারবেন না, বলেছিলেন রেজিমেন্টেড ফোর্স। কিন্তু প্রায় 1 বছর আগে খুব জনপ্রিয় গায়ক নচিকেতা একটা গান গেয়েছিলেন, যে তার কবিতার মতো করে তিনি বলেছিলেন যে করোনা তুমি যাও যাও কিন্তু ভয়টা রেখে যাও। আমাদের ভয়টা কিন্তু ভেঙে গেছে। এটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের ভয়টা কেন, করোনাকে একটু ভয় পেতেই হবে, নাইলে আমরা কেউ মানে শুধরাবো না। কিন্তু আমরা এই ভয়টা ভেঙে গেছে। রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি মাস্ক পরছেন না কেন, বলে মামা আমার তো কিছু হয়নি, আর হবে না। ওই যে আপনি কবিতার একটা লাইন, কয়টা লাইন উল্লেখ করলেন না, আমরা ছোটবেলায় পড়েছিলাম কৃষ্ণচন্দ্র মজুমদারের সেই কবিতা, যে যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, দেখে না দেখিবে শুনে না শুনিবে যাতনা মম। মানে আমার অবস্থার মতন যদি তোমার অবস্থা না হয় ততক্ষণ তুমি বুঝবে না তুমি আসলে কি। সেটি আমাদের যে সার্বিকভাবে যে বিধিনিষেধের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ে আমি আলাপ করতে পারবই, কিন্তু স্থানীয় প্রশাসন যা পরিশ্রম করছে, তারা সমন্বয় করার চেষ্টা করছে। আমি তো প্রতিদিনই খবর রাখি, যেহেতু একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে আছি এবং 32 বছর ধরে এই কাজটি করছি। তা স্বাভাবিক কারণে খোঁজ খবরটা আমাদের কাছে সবসময় আসে প্রতি মুহূর্তে। আপনি আমার জন্মস্থান যশোরের জেলা প্রশাসক এবং আপনার পুলিশ সুপার, তারা দুইজন মিলে প্রতিদিন যেভাবে পরিশ্রম করছে, আমি কিন্তু খুবই তাদেরকে ধন্যবাদ জানাই, এই কাজটা করছেন। সাতক্ষীরাতে আজকের রিপোর্ট অনুযায়ী সংক্রমণের হার বেশ। আবার আপনি দেখেন বরগুনাতে একজনও আক্রান্ত হয়নি বরিশাল বিভাগের। অতএব ডক্টর তৌফিক যেভাবে বলেছেন যে আমাদের এই ম্যাপিংটা দরকার ছিল। চাঁপাইনবাবগঞ্জে ডক্টর মুস্তাক হোসেন উল্লেখ করেছেন চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ কমে এসেছে, আজকে রিপোর্ট অনুযায়ী সর্বশেষ 13.02। তাহলে অনেক ভালো। পদক্ষেপগুলো যদি গ্রহণ করা যায় তার ইতিবাচক ফল কিন্তু আসছে।
সেইটাই আমি বলবার চেষ্টা করছি বারবার, যে আমাদেরকে, যেটা ডাক্তার অধ্যাপক ফায়েজ যেটা বলছেন, যে আমাদের সমন্বিত ব্যবস্থাপনা শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়। এটা খুব দেখাই যাচ্ছে জেলা প্রশাসনের সাথে যারা যুক্ত তাদের একটা বড় রকম দায়িত্ব রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসনের দায়িত্ব রয়েছে, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব তারা পালন করছেন, এটা আমি তাদেরকে ধন্যবাদ জানাই। চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করছেন। আর রাজনীতিবিদদের কথা বলছেন, আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম 1 বছর হলো তিনি এই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা, সংসদ সদস্য তারা কিন্তু জীবন দিয়েছেন। অতএব তারা কিন্তু ঘরে বসে থাকতে পারতেন, তারা কিন্তু মানুষের কাছে গিয়েছেন, মানুষকে তিনি ত্রাণ বিতরণ করতে গিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। এইরকম একটা পরিস্থিতিতে আমাদের খুব জরুরি হচ্ছে খুব পরিকল্পিতভাবে সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলা। আমাদের দেশে কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা 96 সালে গড়ে তুলেছিলেন, মাঝে 5 বছর 7 বছরের একটি বড় গ্যাপ গিয়েছে, কিন্তু এই কমিউনিটি ক্লিনিক কিন্তু আমাদেরকে অসাধারণভাবে কিন্তু সহায়তা করছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেন বান কি মুন জাতিসংঘের সাবেক মহাসচিব তিনি মৌলভীবাজারে গিয়েছিলেন কমিউনিটি ক্লিনিক দেখতে, যে জাতিসংঘে অধিবেশনে যে বক্তৃতায় বলেছিলেন যদি অল্প খরচে মানুষের চিকিৎসা করা যায়, কিংবা বিনামূল্যে চিকিৎসা করা যায়, তা পৃথিবীতে কোথাও সম্ভব, বাংলাদেশে যে দেখে আসুন। আমরা মাতৃমৃত্যু হার কমিয়েছি, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো উপাধি পেয়েছেন, আমাদের গড় আয়ু বেড়েছে, এমডিজি অর্জনের জন্য যতগুলো পদক্ষেপ কথা বলা হয়েছিল তার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাপনা কয়েকটা বিষয় ছিল, সেগুলো আমরা অর্জন করেছি সময়ের অনেক আগে। আমাদের কিন্তু সফলতার ইতিহাস আছে, কিন্তু কোনো কোনো সময় মনে হয় সেটা রবীন্দ্রনাথের কথার মতন, যে আমরা আরম্ভ করিতে পারি কিন্তু সমাপ্ত করতে পারি না। হেলায় ফেলায় আমরা অনেক অর্জনকে হারিয়ে ফেলি। এই জায়গায় আমাদের নজর দেওয়া খুব জরুরি, এবং আমার ধারণা এই আমাদের এখনই সেই উৎকৃষ্ট সময়, কারণ সংকট জায়গাটি তৈরি হচ্ছে। এখন আজকেই ভারতের এনডিটিভিতে দেখলাম, এর আগে শুনেছি ব্ল্যাক ফাঙ্গাস, তারপরে আসছে ইয়েলো ফাঙ্গাস, আজকে দেখলাম গ্রিন ফাঙ্গাস। যদিও বাংলাদেশের ক্ষেত্রে এটা ওইভাবে কিন্তু আমাদের এখানে আসেনি, কিংবা পরিস্থিতি তৈরি হয়নি, তা সেটাও কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনাটা বিষয়। আমরা অতিরিক্ত স্টেরয়েডের ব্যবহারের কারণে হচ্ছে কিনা, ভারতে বলা হয়েছিল যে মেডিকেল অক্সিজেনের বদলে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ব্যবহার কারণেও হতে পারে, এবং মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেও এই জায়গাটা আসতে পারে। এই জায়গাগুলোতে আমরা সেই জায়গা স্বাস্থ্য ব্যবস্থাপনা যে জায়গাটি সার্বিকভাবে আমরা তৈরি করতে পেরেছি কিনা। আমাদের ক্ষেত্রে এখন সামনে অনেকগুলো চ্যালেঞ্জের জায়গা তৈরি হয়েছে। আমার ধারণা যে সমস্ত জায়গায় সংক্রমিত ঊর্ধ্বমুখের দিকে যাচ্ছে, এগুলো যদি ডাক্তার মুস্তাক হোসেন যিনি চমৎকার করে তার ব্যাখ্যাটা করেছেন, আমরা ওই রেফারেন্সটা নিতে পারি যে চাঁপাইনবাবগঞ্জের পরিস্থিতি কিন্তু আজ থেকে 1 সপ্তাহ আগে অনেক খারাপ ছিল, সেটা যখন কমে এসেছে সেটা আমাদের কাছে কিন্তু আশা জাগায়। আমরা মনে করি যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম কিন্তু আমরা 19 তারিখ থেকে একটা পর্যায়ে শুরু হবে। আমার ব্যক্তিগত বিশ্বাস, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী কোভ্যাক্সের যে আপনার যাত্রা, বিশেষ করে 4 এপ্রিল যে লন্ডনে যে ভ্যাকসিন সামিটটি হয়েছিল ভার্চুয়ালি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তারা খুব গ্রহণযোগ্য বক্তব্য হিসেবে ধরে নিয়েছেন। সারা পৃথিবীর যারা ওরা যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির পর্যায়ে, এবং ওখান থেকে কোভ্যাক্স সম্প্রসারিত হয়েছে, যে কারণে আমাদের 6,80,00,000 ভ্যাকসিন আমাদের পাওয়ার কথা। আমাদের মোটামুটি একটা জায়গায় ছিল, আমরা গত 4.5 মাস আগে আমরা ধারণা করেছিলাম 7ই ফেব্রুয়ারিতে যখন রোল আউট করলাম গণটিকা কর্মসূচি, আমরা মনে করেছিলাম খুব গতিময়তার সাথে আমরা সম্পন্ন করতে পারবো। আমাদের হাতে 3 কোটি কিনা ভ্যাকসিন,
তার সাথে 6,80,00,000 কোভ্যাক্সের ভ্যাকসিন, কোভ্যাক্স এই সব মিলে 9,80,00,000 ওই সময় নিশ্চয়তা ছিল। এবং তার পরবর্তীতে যেহেতু সময় এগিয়েছে, অনেকগুলো ধাপ অতিক্রম করে আমরা কিন্তু সেই জায়গায় তৈরি করতে পারতাম। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যে ভয়ঙ্কর একটা পরিণতির দিকে গিয়েছে, সেটাও কিন্তু তারা তাদের ব্যবস্থাপনা ত্রুটি কারণে হয়েছে। এই কুম্ভ মেলায় 91 লক্ষ মানুষ কিংবা 90 লক্ষ মানুষকে একত্রিত হতে দেওয়া, এটা কোনো রকমই উচিত হয়নি। পাশাপাশি নির্বাচনও ছিল, তাদের নির্বাচনও ছিল, এক পশ্চিমবঙ্গ বিধানসভায় 8 দফা নির্বাচন করেছে। সব মিলে একটা জটিলতার জায়গা তৈরি হয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরে দারুণ রকম ভয়ঙ্কর রকম একটা প্রভাব পড়েছে। যে কারণে ভারতের টেলিভিশনগুলো যেগুলো বাংলাদেশে আসে, এনডিটিভি সহ, এদের ছবিগুলো অনেক সময় দেখা যায় না। বিশেষ করে এই গণসমাধি, ছবি, চিতা, গণকবর এবং তাদের যে অক্সিজেন নিয়ে হাহাকার, এবং বিশেষ করে আবার পরবর্তীতে এই যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, এটা আমাদের কিন্তু আতঙ্কিত করে। কেননা এই রোগ এমন একটি রোগ, এটা ছড়িয়ে পড়ে এবং উড়ে এসে জুড়ে বসে। কেননা এই উহান থেকে গিয়েছে অন্য দেশে, অন্য দেশ থেকে, ইতালির থেকে নাগরিক এসেছিল, ধরে নেওয়া হয় তখনই কিন্তু এখানে সংক্রমিত হয়েছে। অথচ উহান থেকে ছাত্রদেরকে আমরা এনেছিলাম, আমরা সেই ব্যবস্থাপনাটা করতে পেরেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা করতে পারি সেটা ধরে ওই যে আপনি বললেন যে আমরা আরম্ভ করি কিন্তু শেষ করতে পারি না আর কি। এবং আমাদের নাগরিকরা যারা প্রবাসে থাকেন, তাদের প্রতি যথেষ্ট সম্মান, আমাদের ভালোবাসা প্রত্যেক আমাদের নাগরিকদেরই আছে। কিন্তু এয়ারপোর্টে এসে তারা যেই আচরণ করেছেন, বাংলাদেশের পাসপোর্ট এবং নাগরিকদের বাংলাদেশ এর সম্বন্ধে যে সমস্ত উক্তি করেছেন, যেটা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে, আমি খুবই মর্মাহত এবং আমার ধারণা সকলে এসেছেন। যাই হোক, সেই বিষয়ে আলাপ না করে, এই যে প্রতিনিয়ত যে হটস্পটটা বদলাচ্ছে করোনার, এই ব্যাপারে প্রশাসনকে এবং স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে যারা খুবই অভিজ্ঞ, তাদের সকলকে একত্রিত হয়ে যে সমন্বিত ব্যবস্থাপনা খুব দ্রুত গড়ে তুলতে হবে। এটা আমাদের জন্য খুব জরুরি। আর ভ্যাকসিনেশন কার্যক্রম সম্বন্ধে আমি বলি, আমি খুব আশাবাদী। আমি মনে করি যে আগামী 2-3 সপ্তাহ পরে এর চিত্র কিন্তু ইতিবাচক পরিবর্তন ঘটবে। জি, জনাব সুভাষ সিংহ রায়, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো আশা করি আপনাদের সাথে নিয়ে। ডক্টর তৌফিক জোয়ারদার, টিকা এমনিতে আমরা জানি যে মানে করোনা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো টিকা, কিন্তু সবচেয়ে কঠিন হলো যে টিকা পাওয়া। সুভাষ সিংহ রায় তার শুরুর বক্তব্যে বলছিলেন যে কোন কোন দেশের 80% মানুষ টিকা পেয়ে গেছে, মানে শেষ কমপ্লিট, 80%-এর পরে আর না দিলেও হবে। কিন্তু সামগ্রিকভাবে পৃথিবীর মাত্র 11% মানুষ হয়তো প্রথম ডোজ পেয়েছে। বাংলাদেশের কথা যদি, বাংলাদেশের 4% মানুষ টিকা কর্মসূচির আওতায় আছে। এখন পর্যন্ত 14 লাখ মানুষ ফার্স্ট ডোজ দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষায় বসে আছে। অক্সফোর্ডের টিকা না আসলে তারা কি করবে জানি না। 19 তারিখ থেকে আবার শুরু হবে। এমনিতে বাংলাদেশ যেভাবে সেরাম ইউনিভার্সিটি থেকে চুক্তি করে টিকা এনেছিল, প্রথম দুটো খুব ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যের কারণে পরে সবকিছু একটু এলোমেলো হয়ে গেছে। কিন্তু এই যে টিকার যে একটা বৈশ্বিক বৈষম্য, যে কোন কোন দেশ 80% পেয়ে গেল, কোন কোন দেশ আরো অনেক কম পেল বা সামগ্রিকভাবে পেরো না, এই যে বৈষম্য, তাহলে কোভ্যাক্স করা হলো, সেই জায়গাতেও কি বৈষম্য নিরসন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেউ না কেউ মানে প্রপার ডিস্ট্রিবিউশনটা তো হয় নাই আসলে। এই মানে কোভিড আর ভ্যাকসিন পলিটিক্সটা একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, এখন এই যে বৈষম্য, সেই বৈষম্য আসলে এটা আমাদের একটা বৈশ্বিক একটা বৈশিষ্ট্য আপনি বলতে পারেন, কারণ এটা পোস্ট কলোনিয়াল একটা লেগেসি আমরা বহন করে আসছি দীর্ঘদিন ধরে, যার ফলশ্রুতিতে যার হাতে ক্ষমতার দণ্ড, তার কাছেই বেনিফিটটা আগে যায়, এটাই একটা একটা স্বভাব, মানে একটা স্বাভাবিক একটা চিত্র আমরা যেটা দেখতে পাই। কিন্তু কোভ্যাক্স এর পরেও একটা এই গতানুগতিক যেই কার্যপদ্ধতি বিশ্ব স্বাস্থ্যের, তার লাগাম টেনে ধরার জন্য একটা পদক্ষেপ আপনি বলতে পারেন। এটা কতটুকু সফল হয়েছে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ইতিমধ্যেই। এটা নিয়ে প্রশ্ন সৃষ্টি হচ্ছে, মানে প্রশ্ন সৃষ্টি হচ্ছে এই অর্থে যে এটা যে পরিমাণ কমিটমেন্ট তার ছিল, সেই কমিটমেন্ট অনুযায়ী কিন্তু ডেলিভারি সেভাবে আমরা কোভ্যাক্স থেকে পাচ্ছি না। তো তারপরেও এটার সার্থকতাটা এখানে যে এই ভয়েসটা রেজ করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। মানুষের যে অধিকারের যে একটা বিষয়, যে ভ্যাকসিন যে একটা অধিকার মানুষকে পেতে হবে, এবং শুধুমাত্র যার
অর্থনৈতিক যেসব রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা আছে, কেবল তারাই যে এটাকে মজুত করে রাখবেন সেটা যেন হতে না পারে, তার বিরুদ্ধে একটা অবস্থান তুলে ধরতে পেরেছে। এটা ওভারঅল কোভ্যাক্স এর ভূমিকা। কতটুকু সফল হয়েছে কোভ্যাক্স এর সফলতা আমাদের মনে রাখতে হবে যে জাতিসংঘ বলেন, জাতিসংঘের আন্ডারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেন, বা মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন বলেন, কোভ্যাক্স ফ্যাসিলিটি বলেন, কেউই কিন্তু সার্বভৌম, কারোর কোনো সার্বভৌম ক্ষমতা নেই। রাষ্ট্রের যেটা আছে, রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা আছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো চাইলেই অনেক কিছু করতে পারে না। এই প্রতিষ্ঠানগুলো চাইলেই আরেকজনের উপর তার নীতি এবং তার যেই চিন্তা ভাবনা বা তার যেই পরিকল্পনা, তার যে সিদ্ধান্ত, সেগুলো চাপিয়ে দিতে পারে না। এটা মানে যে কোনো একটা সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে আসলে এটা রাষ্ট্রগুলো যদি উদ্যোগী না হয়, তাহলে সেটাকে আসলে উপর থেকে চাপিয়ে দিয়ে কোভ্যাক্স বলেন, গ্যাভি বলেন, কারোর পক্ষেই এটা করা আসলে সম্ভব হয় না। এটা গেল আন্তর্জাতিক প্রেক্ষাপট। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটু বলতে চাই, যেহেতু আপনি ভ্যাকসিন নিয়ে প্রশ্ন করলেনই। দেখেন, ভ্যাকসিনের কথা সুভাষদাও বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো হিসেবে পরিচিতি পেয়েছেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই ভ্যাকসিনেশন কিন্তু ছিল চাইল্ডহুড ভ্যাকসিনেশন। এবং এটাও মনে রাখতে হবে আমাদের যে সাফল্য, সেই সাফল্য কিন্তু এসেছে কমিউনিটি বেসড ভ্যাকসিনেশনের মাধ্যমে। কিন্তু কোভিড-19 এর যে ভ্যাকসিনেশন আমরা করেছি, সেটা দারুণভাবে ফ্যাসিলিটি বেসড একটা ভ্যাকসিনেশন। এই ভ্যাকসিনেশনের এই পদ্ধতি বজায় রেখে খুব অধিক মাত্রায় মানুষকে অল্প সময়ে ভ্যাকসিনেট করাটা আমার কাছে মনে হয় একটু সমস্যাজনক। আমাদের এখানে যারা বক্তা যারা ছিলেন, প্রফেসর ফয়েজ স্যার বা মুশতাক ভাই, ওনারা সবাই কিন্তু মাল্টি সেক্টরাল ইনভলভমেন্টের কথা বলেছেন, কমিউনিটি এঙ্গেজমেন্টের কথা বলেছেন। আমি সে একই কথাই বলতে চাই যে ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও এই একই পদ্ধতি আমাদের মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু কমিউনিটি রিসোর্স আছে, আমাদের যে হেলথ অ্যাসিস্ট্যান্টরা আছে, তারাই কিন্তু আমাদের ভ্যাকসিনেশনের মেরুদণ্ড। তাদেরকে কিন্তু আমরা ঠিক সেভাবে কোভিড-19 এর ভ্যাকসিনেশনে সেভাবে এখনো পর্যন্ত কাজে লাগাতে পারিনি, বা কাজে লাগানোর স্ট্র্যাটেজিটা হয়তো আমাদের ছিল না, কিন্তু এখন সেটাতে যেতে হবে। আমরা যদি দিনে 2.5 লক্ষের যে লক্ষ্যমাত্রা কথা বলা হয়েছিল ভ্যাকসিনেশনের, সেটাও যদি করা হয়, তারপরেও কিন্তু ভ্যাকসিনেশন সম্পন্ন করতে 5 বছরের মতো সময় লেগে যাবে। তার মানে আমাদের ভ্যাকসিন 5 বছর ইজ টু লং আ টাইম। এটা আসলে মানে দীর্ঘ একটা সময়। আমাদের সময়টা যদি কমিয়ে আনতে হয়, তাহলে আমাদের দেশের ভ্যাকসিনেশনের যেই সাফল্যের যেই সূত্র, অর্থাৎ কমিউনিটি বেসড ভ্যাকসিনেশন, সেখানে আমাদেরকে আসলে মনোযোগ দিতে হবে। আর আরেকটা কথা আমি বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে কন্ট্রাক্ট, মানে আমাদের ম্যানেজমেন্টের কথা কিন্তু বারবার উঠে এসছে, যে আমাদের ম্যানেজমেন্টের ফেইলিওরটা কোথায়। আমি বলবো যে যেমন সুভাষদা উদাহরণ দিচ্ছিলেন যে জেলা প্রশাসক আছেন, পুলিশ সুপার আছেন, আমি বরং প্রশ্ন করতে চাই যে কোভিড-19 এর যে ইয়েটা আছে, অর্থাৎ এই লকডাউন আছে, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা কেন জেলা প্রশাসক বা পুলিশ সুপারের কথাই উদাহরণ হিসেবে বলবো? এটা তো আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটা বিষয়। সেই টেকনিক্যাল লিডারশিপে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরকে আমাদের স্থানীয় পর্যায়ে এঙ্গেজ করতে হবে। আমি বলছি না যে প্রশাসনে যারা আছেন তাদের ভূমিকা নেই, তাদের ভূমিকা থাকবে, কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরকেও টেকনিক্যাল লিডারশিপে নিয়ে আসতে হবে। কেননা টেকনিক্যাল লিডারশিপের ডিরেকশন ছাড়া আপনি কখনোই বুঝতে পারবেন না যে কখন কন্টাক্ট ট্রেসিং করতে হবে, কোথাও কনসেন্ট্রেটেড এপিডেমিক হচ্ছে কিনা, অর্থাৎ কোনো বিশেষ জনগোষ্ঠীর মধ্যে হঠাৎ করে আউটব্রেক হয়েছে কিনা, সেটা বুঝতে কিন্তু একজন সচিব হয়তো বুঝবেন না, প্রাক্তন সচিব বুঝবেন না, একজন পুলিশ অফিসার বুঝবেন না। এটা বোঝার জন্য যেই নলেজ, সেটা একজন এপিডেমিওলজিস্টের থাকে। তাদেরকে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আছে, তাদেরকে টেকনিক্যাল লিডারশিপে স্থানীয় পর্যায়ে এঙ্গেজ করার একটা পদক্ষেপ আসলে নিতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো, আশা করি আপনাদের ফিরে। মুস্তাক ভাই, আমরা যেটা হলো যে আমরা সবচেয়ে ভালো হয় যদি আমরা করোনা আক্রান্ত না হই, সংক্রমণ কম থাকে, কিন্তু বুঝতে পারছি যে এখন ঠেকানো যাচ্ছে না। ফলে আমরা মানে গত 1.5 বছরের অভিজ্ঞতা থেকে হাসপাতাল ব্যবস্থাপনা আমরা কি ধরনের প্রস্তুতি নিয়ে রাখা উচিত, অক্সিজেন ইত্যাদি বিবেচনায়? ছোট্ট করে বলতে হবে, একটু সময় আজকে আর খুব বেশি নেই। হাসপাতালের বিষয়ে ফয়েজ স্যার ভালো বলবেন। এটা তো অবশ্যই আমাদের কতগুলো মানদণ্ড আছে। আমি যেটা বলবো, হাসপাতালে ইনফেকশন কন্ট্রোলটা, মানে হাসপাতালে অনেক ঝুঁকি আছে তা যেন চিকিৎসক স্বাস্থ্যকর্মী যাচ্ছেন, রোগীরা যাচ্ছেন,
শুধুমাত্র মাস্ক এবং পিপিই পরে কিন্তু ইনফেকশন বা সংক্রমণটা প্রতিরোধ করা যাবে না। গোটা হাসপাতালকে পরিচ্ছন্ন রাখতে হবে, সমস্ত টয়লেট, রোগীদের থাকার জায়গা এবং পরিবেশটা পরিচ্ছন্ন রাখতে হবে, এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট, বর্জ্য ব্যবস্থাপনা। আমি যেটা বলে শেষ করতে চাই, যেটা আলোচনা হয়েছে, জনসম্পৃক্ত করার যে কোনো কর্মকৌশল আছে কিনা ফয়েজ স্যার জিজ্ঞেস করেছেন। স্যার, বর্তমানে পিপিআরপি অর্থাৎ প্যান্ডেমিক প্রস্তুতি এবং পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটা জেলায় ডেপুটি কমিশনার এবং উপজেলা ইউএনও সাহেবরা এবং শহরাঞ্চলে মেয়ররা, তারা হচ্ছে এই সমন্বয় কমিটি, যেটা এখন করোনা প্রতিরোধ কমিটি নাম দেওয়া হয়েছে, তার প্রধান। সেখানে প্রত্যেক স্থানীয় এমপি এবং উপজেলাতে উপজেলার চেয়ারম্যান, সেখানে উপদেষ্টা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা হচ্ছেন উপজেলা কমিটির সদস্য। এখন এটার নেতৃত্ব আছে সরকারি কর্মকর্তা, ইউএনও এবং ডিসির হাতে, শহরাঞ্চলে মেয়রের হাতে। মেয়র জনগণের প্রতিনিধি, তারা যদি নিয়মিত ডেকে তাদের সঙ্গে আলোচনা করে বিষয়গুলো করেন, তাহলে কিন্তু জনসম্পৃক্তর কাঠামোটা স্বয়ংক্রিয়ভাবেই চালু থাকে। কোনো কোনো জেলা কিন্তু হচ্ছে, যেমন চাঁপাইনবাবগঞ্জ আমি জানি স্থানীয় এমপি তিনি নিজে থেকেই তাদের সাথে যোগাযোগ করে একেবারে ফিজিক্যালি তিনি সশরীরে ছিলেন, অন্যরা ভার্চুয়ালি ছিলেন। কিন্তু শহরাঞ্চলে কিন্তু এই মেয়রদের নেতৃত্বে এই করোনা প্রতিরোধ কমিটি বা সমন্বয় কমিটি একেবারেই বসেও নেই একবারও। এখন মেয়র হয়তো আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় আছেন। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ ছাড়া মেয়র বলুন বা ডেপুটি কমিশনার বা ইউএনের পক্ষে চলা মুশকিল। তবে মেয়রদের কি স্বাধীনতা আছে? এক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ ক্যাবিনেট ডিভিশন সরকারে, তাদের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া দরকার। এই যে সমন্বয় কমিটি বা করোনা প্রতিরোধ কমিটি, যেখানে সমস্ত শ্রেণী পেশার জনগণ রয়েছে, এবং টেকনিক্যাল কমিটির হেড হচ্ছে সিভিল সার্জন এবং ইউএচএফপি উপজেলাতে, এবং অনুরূপ ভাবে শহরাঞ্চলে টেকনিক্যাল কমিটি হেড হওয়ার কথা প্রধান যে স্বাস্থ্য কর্মকর্তা আছেন পৌরসভার, তার এগুলোকে সক্রিয় করবার জন্য তারা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় যদি না হতে পারে, অবশ্যই ক্যাবিনেট ডিভিশন থেকে বা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সুস্পষ্ট নির্দেশনা নিয়ে এই জনসম্পৃক্ততার যে কাঠামোগুলো আছে, সেই কাঠামোগুলোকে সক্রিয় করলে অনেক ফল পাওয়া যাবে। যেখানে এগুলো সক্রিয় আছে, আমরা অনেক ভালো ফল পাচ্ছি। মোস্তাক, আপনাকে অনেক ধন্যবাদ। অধ্যাপক এম এ ফয়েজ, আমরা অনুষ্ঠান শেষ করব। ডক্টর মোস্তাক যেটা বলছিলেন যে আপনি হাসপাতাল ব্যবস্থাপনাটা ভালো বলতে পারবেন, আমাদের হাতে সময় আসলে নেই, অল্প একটু করে যদি আপনি বলেন যে আমাদের তো আগের দুইটা অভিজ্ঞতা আছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা এখন কিভাবে প্রস্তুত, যাতে মানে করোনার ঢেউ যখন চলে আসবে তখন যেন হাহাকার না করি, সিট নেই, আসন নেই, আইসিইউ নেই, অক্সিজেন নেই ইত্যাদি, সেই জায়গাটা একটু ছোট্ট করে যদি বলেন। সময় এখন সক্ষমতা বাড়ানোর, স্বাস্থ্য বিষয়ক প্রতিরোধমূলক বলি, রোগ নির্ণয়মূলক বলি, কিংবা চিকিৎসা ব্যবস্থা বলি, আমাদের অতীতের অভিজ্ঞতা থেকে আমরা যা শিখেছি তার মধ্যে আমাদের বারবার মনে রাখতে হবে সময় এখন সক্ষমতা বাড়ানোর। আমাদের অনেক সক্ষমতা বাড়াতে হবে। সরকারি হাসপাতালের সক্ষমতা বাড়ানোর বিকল্প কোনো কিছু নেই, এটা আমাদের হারে হারে বোঝা উচিত। একইভাবে আমি বলতে চাই, আমাদের যে এইরকম যে বর্ডার এলাকায় যে কোভিড হচ্ছে, বর্ডারের জেলাগুলিতে হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে যে পয়েন্ট অফ এন্ট্রি যা আছে, ওখানে আমাদের যে প্রশিক্ষিত জনশক্তি এবং একই সাথে অবকাঠামো তৈরির সময় এখন এই ধরনের পয়েন্ট অফ এন্ট্রি সক্ষমতা বাড়ানোর সময় এখন। আমাদের সংক্রামক ব্যাধি, কোভিড সহ অন্যান্য সংক্রামক ব্যাধিগুলো যাতে আমরা যথাযথভাবে নির্ণয় করতে পারি, চিকিৎসা দিতে পারি, প্রতিরোধ করতে পারি এবং উন্নত মানের আইসিইউ সহ অন্যান্য ব্যবস্থা নিতে পারি, তার জন্য এখনই সময়। আমাদের আর্থিক যদি ঘাটতি না থাকে, তাহলে এখানে আমাদের বাজেট প্রণয়ন হওয়া সত্ত্বেও নতুন করে যতটুকু অর্থ প্রয়োজন হয় তাতে আমাদের এরকম সংকুলনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। কারণ কেবলমাত্র সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য আইপিসি করে, ওয়াস্ট ম্যানেজমেন্ট করে, আমি ডক্টর মোস্তাক সাহেবের যে কথার সাথে উনি যেটা বলছেন, গত 15 মাস ধরেই আমরা কিন্তু এটা অ্যাক্টিভেট যদি করতে না পারি, তাহলে কতদিন আমাদের অবস্থা অপেক্ষা করতে হবে জনসম্পৃক্ততা করানোর জন্য। কাজে আমি মনে করি সময় এখন জনসম্পৃক্ততা বাড়ানোর সময়। এই যদি আমরা এগুলি যদি করতে না পারি, তাহলে অবশ্যই আমাদেরকে আমরা ভ্যাকসিন সহ অন্যান্য প্রক্রিয়ার মাধ্যমে কোভিড নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো। তবে একটা কথা বলতে চাই, শেষ আমার মেসেজ হলো, জনসাধারণ যাতে মনে না করেন একবার কোভিড হয়েছে আর হবে না, আমি ভ্যাকসিন দিয়েছি, আমি নিরাপদ কিনে বলা, মাস্ক আমি আবার ব্যবহার করতে হবে না। বাংলাদেশে এখন ওই সময় আসে নাই, বাংলাদেশে এখনো সময় আসে নাই আপনি মাস্কবিহীন থাকবেন, এখনো সময় আসে নাই আমি বাইরে আমি শারীরিক দূরত্ব মানবো না, এখন সময় আসে নাই আমি ভ্যাকসিন দিয়েছি আমার একবার হয়ে গেছে আর হবে না। যদি আমি আমাদের নিজেদেরকে মুক্ত থাকতে চাই,
কিংবা এটা এই যে উদ্বেগজনক ভবিষ্যতের উদ্বেগজনক অবস্থা থেকে আশঙ্কাজনক মৃত্যুর হাত থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে অব্যাহতভাবে জনস্বাস্থ্যের জন্য মৌলিক বিষয়গুলো জোরদারভাবে অনুসরণ পালন করা করতে হবে, এবং জি। ভ্যাকসিন পাওয়ার জন্য আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালানো। আমি জানি অসম বিশ্ব অসম। ধন্যবাদ। জি জি, জনাব এম এ ফায়েজ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, অধ্যাপক এম এ ফায়েজ যেটা বলেন যে আসলে আমাদেরকে অন্য সবকিছু জানি না, কিন্তু আমার নিজের যেটা করণীয়, মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, চলতেই হবে, কোনো উপায় নেই এখনো। ভবিষ্যতের হাতে ছেড়ে দিলাম। ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন।